আবহাওয়ার যে অবস্থা দেখে তো মনে হচ্ছে ঝড় খুব জোরেই আসবে। যাই, তাড়াতাড়ি আচারের বয়ামগুলো ঘরে নিয়ে যাই। কাল বৈশাখী হলে সবারই বিপদ, না জানি কত ক্ষয়ক্ষতি হয়। ইস, কি বাতাস! আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। চোখে কত ধুলা ঢুকলো। মাগো, হায় হায়, কি হলো? আমার যে সর্বনাশ হয়ে গেল। আমার ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। সর্বনাশা ঝড়ে আমার সব শেষ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল। কাইন্দো না কাকা, কাইন্দো না। কাইন্দার কি করবা? জ্বরে আমাকে সকলেরই ক্ষতি হইছে। কাললে তো আর সেইগুলান ফেরত আইব না। আমার শেষ সম্বল নষ্ট হয়ে গেল জহির। ভেবেছিলাম ফসল বিক্রির টাকা দিয়ে ছেলেটাকে কোনো ব্যবসা ধরিয়ে দেব। আমার তো বয়স হয়েছে, এখন তো আগের মতো কাজও করতে পারি না। ছেলেটা খাটাখাটনি শুরু করলে সংসারে দুটো পয়সা আসবে। এখন তো সবকিছু জলে চলে গেল। তুমি চিন্তা কইরো না আজিজ কাকা, তোমার পোলা রতন নিশ্চয়ই একটা ভালো কাজ পাইয়া যাব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই সাহায্য করব। বিপদ আপদ যার দান, তিনি সবকিছু উদ্ধার করব গো। টুকু, আয় টুকু, তুই কাঁদতেছ কেন? এই দিকে আয় তো দেখিনি, এই দিকে আয়। কি রে, অমন করে কাঁদতে কাঁদতে কই গেছিলি? তিলু খালার জন্য ওষুধ আনতে যাচ্ছি কাকা। তিলু খালা ভয়ঙ্কর ভাবে মাথায় ব্যথা পেয়েছে, আমার খুব খারাপ লাগছে কাকা। তিলুটার আবার কি হইল? ব্যথা পাইল কি কইরা? ঝড়ে গাছের ডাল উড়ে এসে তিলু খালার কপালে লেগেছে, কপাল ফেটে গেছে। তিলু খালা তো অচেতন হয়ে গিয়েছিল। ভাগ্যিস তখন মা সেদিক দিয়ে যাচ্ছিল, মা দেখতে পেয়ে খালাকে ঘরে নিয়ে গেল। তা না হলে খালা হয়তো এই ঝড়ের মধ্যেই পড়ে থাকতো। আহা, কি বলিস? মেয়েটার তিন কুলে কেউ নেই, টুকটাক খাবার আর আচার বিক্রি করে চলে। অমন দুঃখী মেয়েটার কপালে আরো দুঃখ ছিল। হ কাকা, তা ঠিকই কইছ। ও খুবই দুঃখী মাইয়া। তবে তিলুর বানানো আচার আর খাবার এত যে মজা, অমন রান্নার হাত আমার থাকলে আমি নিজেরে কখনো দুঃখী মনে করতাম না। মেয়েটা যা একটু আচার আর খাবার বিক্রি করে চলে, তো ঝড় এসে সে রাস্তাও বন্ধ করে দিল। এমন আঘাত সারতেও তো সময় লাগবে। তাও পাশের ঘরের টিকুরা থাকায় একটু রক্ষা, ওরা দেখাশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি দাদু। এখন আমি যাই, ওষুধগুলো জলদি নিয়ে আসতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, তাই যা। সৃষ্টিকর্তা মেয়েটাকে সুস্থ করে দিক। বুঝলি পল্টু, কত আশা ছিল বাবা এবার ফসল বিক্রির টাকাটা দিলে নতুন ব্যবসা শুরু করব। কাশেম মহাজনের সঙ্গে কথাও বলে রেখেছিলাম, সে কাঁচামালের যোগান দিত। সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল রে, সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। ঝড় এসে সব নষ্ট করে দিল। তুই ভেঙে পড়িস না, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে রে, নিশ্চয়ই হবে। আর কি ব্যবস্থা হবে বলতো? আমাদের মতো গরিবের ছেলেদের একটা দুটো ব্যবস্থায় কোনো আলোর মুখ দেখে না রে। সব যখন গুছিয়ে এনেছি তখনই ঝড়টা এলো। ঝড় আসার আর কোনো সময় পেল না রে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা রে, এতে তো মানুষের কোনো হাত নেই। অবশ্যই মানুষের হাত আছে। মানুষ চাইলেই তার ভাগ্য পরিবর্তন করতে পারে।
তবে এর জন্য চাই বুদ্ধি আর পরিশ্রম। সব কি বুদ্ধি আর পরিশ্রম দিয়ে হয় রে? ভাগ্যও লাগে, ভাগ্যও লাগে। অনেক তো চেষ্টা করলি পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের, এবার অন্য রাস্তা দেখবি নাকি? আমি বলি কি, একবার যাবি নাকি আমার সাথে? কোথায় যাব? আরে তোকে বলেছিলাম না, ওই যে কুমোরটুলির তান্ত্রিক বাবার কথা। ভূত ভবিষ্যৎ একেবারে নখদর্পণে তার। তোর চেহারা দেখেই সব বলে দেবে। যাবি নাকি? আরে না না, ধুর, ওসব বুজরুকির পেছনে ঘোরা আমার গম্য নয়। আমি ওসবে বিশ্বাস করি না বাপু। আরে সবাই কি তোর বুজরুক হয় নাকি রে? এই তান্ত্রিক বাবা খুবই জ্ঞানী। তুই আমার কথা শুনে চল, চল, নিজের চোখেই দেখ, নিজেই বুঝতে পারবি। চল না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, চল তবে গিয়ে দেখি তোর ওই তান্ত্রিক বাবা কেমন বুজরুকি দিয়ে তোকে পটালো। চল চল চল। হঠাৎ করে বাতাস শুরু হইল, আবারও ঝরাইব নাকি? এক ঝড়ের হাত থেকে বাঁচতে না বাঁচতেই আবার ঝরাইলে তো মুশকিলে পইরা যাবো। কেডা 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 তালি দেয়? হ্যাঁ, কেডা? কেডা কেডায় আসে? হ্যাঁ, আমি তোদের গ্রামের অতিথি রে। তোদের এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ওই শ্যাওড়া গাছটা। কেডা তুমি? কেডা? কও তাড়াতাড়ি। এমন অন্ধকার কালো রাতে কার কথা শুনতে পাচ্ছিস? এরপরে বুঝতে পারছিস না আমি কে? তুমি কেডা? কও তাড়াতাড়ি। ওই তো আস্তে আস্তে বুদ্ধি খুলেছে। আমি অমর দিঘির দানো রে, অমর দিঘির দানো। ঝড়ে বাজ পড়ে আমার নারিকেল গাছটা পুড়ে গেল, তাই তো তোদের এই শ্যাওড়া গাছে এসে আমি আশ্রয় নিয়েছি। এখন থেকে আমি এখানেই থাকবো আর তোদের ক্ষতি করব। ক্ষতি করবা? ক্ষতি করবা মানে? তোরা যদি আমাকে ঠিকঠাক মতো ভেট না দিস, তাহলেই আমি তোদের ক্ষতি করব। আমি বাড়ি বাড়ি গিয়ে বলে আসব আমার কি ভেট চাই, আর সেটা যেন এই গাছের নিচে দেখতে পাই। ওরে বাপরে, কি ভয়ঙ্কর রে! এই গ্রামে কি উৎপাত শুরু হইল রে বাবা! ওরে বাবা, আমি পালাই, পালাই রে বাবা, পালাই। ভীতু মানুষ, দৌড়ে পালিয়ে গেলি? ঠিক আছে, কাল সকালেই বুঝবি মজা। আরে আমারে কি সর্বনাশ হইল গো! আমার রান্নাঘরটা এমনি কইরা তছনছ কেরা কইরা দিল। কত টাকা খরচ কইরা আমি রান্নাঘরটা তুলছিলাম, আর কেডা করলো এই দশা আমার! কি হয়েছে রে বাবা জহির? এমন করে কাঁদছিস কেন? জহির ভাই, কাঁদছেন কেন? কি হয়েছে? আর কইও না ভাই, আমার রান্নাঘরটা কেরা জানি ভাইঙ্গে তছনছ কইরা রাইখা গেছে। এটা নিশ্চয়ই ওই শেওড়া গাছের ওই দানোর কাজ। অমর দিঘির ওই দানোটা শেওড়া গাছে আশ্রয় নিছে। সে ভেট চায়, ভেট না দিলে সে আমাগর ক্ষতি করবো কইলো।
কি আজে বাজে কথা বকছেন ভাই? শেওড়া গাছের দানো মানে? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আপনার? তুমি বিশ্বাস করতেছো না তাই তো? আমি নিজের কানে কাল সেই দানোর কথা শুনছি। সেই বলছে আমাগর ভেট দিতে হইব, বাড়ি বাড়ি আইসা সে বইলা যাব কি ভেট দিতে হইব, বুঝলা? এই যুগে দানো আবার ভেট চায়? কি সব বাজে বকছো জহির ভাই। আচ্ছা তাইলে তুমি কও, কে আর আমার রান্নাঘর এমনি তছনছ করে যাব? কও তুমি। হতে পারে কোনো চোর কিংবা কোনো ভবঘুরের কাজ হয়তো বা। চোর হইলে রান্নাঘর কেন ভাঙবো? এটা তো নির্ঘাত ভয় দেখানোর জন্য ভাঙছে, আর সেইটা একমাত্র দানরেরই কাজ, আমি জানি। তুই ঠিক বলেছিস, ওই দানরেরই কাজ। অমর দিঘির সেই দানর তোমাদের এখানে সেই শেওড়া গাছে এসে আশ্রয় নিয়েছে। আপনি আপনি আবার কে? আমি তান্ত্রিক ভোলানাথ। ভূত প্রেত পিশাচ নিয়েই আমার কাজ। আবার সেই তান্ত্রিক? তান্ত্রিক মানে বুজরুক। কদিন আগে আমি আর আমার বন্ধু কুমোরটুলির তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম। গিয়ে দেখি ব্যাটা নেই, হাওয়া একেবারে। ভাগ্য ভালো ব্যাটা হাওয়া হয়ে গিয়েছিল, তা না হলে ওর বুজরুকি আমরা ধরে ফেলতাম। এরপর যা একটা উত্তম মাধ্যম খেত না। আমি সেই কুমোরটুলির তান্ত্রিক। তুমি এসব অবিশ্বাস করো। অবিশ্বাসীদের সাথে আমার কোনো কাজ নেই। তুমি যাবে বুঝতে পেরেই আমি সেদিন চলে গিয়েছিলাম। ধরা খেয়ে এখন এসব বলছেন তাই তো? ঠিক আছে, এ বছর তো ঝড়ে তোমাদের ফসল নষ্ট হয়ে গেছে তাই না? এই ফসল বিক্রির টাকায় তোমার ব্যবসা করার কথা ছিল তাই তো? হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন আপনি, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সবই জানি। আর এই যে জহির, গত বছর তোমার একটা হালের গরু মারা গিয়ে তুমি ধার করে গরুটি কিনেছিলে, এখনো সেই ধার শোধ করতে পারোনি তাই না? আরে এ ব্যাপারে আপনি কেমনে করে জানলেন? আহ 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 আহ, বলেছিলাম না আমি সব জানি। তান্ত্রিক বাবা, আপনি দয়া করেন আমার উপর, আমাগর ওই দানুর হাত থেকে বাঁচান। আমি এসেছি তো তোমাদের সাহায্য করার জন্যই। তোমাদের অনেক উন্নতি হবে, তবে তার আগে ওই দানোটাকে তাড়াতে হবে। আপনি দয়া করে ওই দানোটারে তাড়াই দেন বাবা, আপনি দয়া করে তাড়াই দেন। হ্যাঁ বাবা, আপনি আমাদের ভরসা, আমাকে ক্ষমা করবেন। আমার তো কোনোদিন এসবে বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস এসেছে। আপনি এই দানকে তাড়িয়ে দিন বাবা, আপনি এই দানকে তাড়িয়ে দিন। ঠিক আছে, আমি এই দানকে তাড়িয়ে দেব। এই দানকে কোনো সাধারণ শক্তি দিয়ে নয়, ছলে বলে কৌশলে তাড়াতে হবে। শুরুতে ভেট দিয়ে ওকে লোভের ফাঁদে ফেলতে হবে, এরপর ওর লোভকেই অস্ত্র বানিয়ে ওকে তাড়াতে হবে। ভেট সে তো অনেক খরচের ব্যাপার। শুরুতে তো একটু খরচ করতেই হবে, তা না হলে ওই দানকে তোমরা তাড়াতে পারবে না। তাইলে আমরা এখন কি করুম বাবা? দানো যা ভেট চায় তাকে তাই দিতে হবে। ও কি ভেট চায় সেটা ওর কাছ থেকেই শুনতে হবে। তোমরা ভয় পাবে না, একটা কথা মনে রেখো, ভয় পেলে কখনোই এই দানকে পরাজিত করতে পারবে না। তাহলে সবাই ভেট দেওয়ার জন্য প্রস্তুত হও, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। কি খবর আজিজ চাচা, কোথায় যাচ্ছ?
আরে মা তিলু যে, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি চাচা। অনেকদিন পর ঘর থেকে বের হলাম। কাজকর্ম বন্ধ করে বসে থাকলে তো আর চলবে না। তা তো বটেই, তা তো বটেই। তা শুনলাম তোমার ছেলে নাকি চাকরি পেয়েছে। খবরটা শুনে খুব খুশি হয়েছি চাচা। খুশির খবর তো মা অবশ্যই, কিন্তু ওদিকে যে শেওড়া গাছের দানোকে ভেটের পর ভেট দিয়ে যেতে হচ্ছে, সেখানে তো মা খরচ বেড়েছে। এই যে দেখ, 2 হাঁড়ি মিষ্টি চেয়েছে দানো, তাই নিয়ে যাচ্ছি। তুমি এইসব বিশ্বাস করো চাচা? বাধ্য হয়েই তো বিশ্বাস করতে হয় রে মা। নিজের কানে দানোর গলা শুনেছি কাল রাতে 2 হাঁড়ি মিষ্টি চাইল। রতন এত অবিশ্বাসী ছেলে ছিল, সেও পর্যন্ত এখন বিশ্বাস করে। তুই নিজের কানে শুনলে তুইও বিশ্বাস করবি রে মা, তুইও বিশ্বাস করবি। কি হলো বাবা, তুমি এখনো শেওড়াতলায় যাওনি? আমি কাজে বের হওয়ার আগেই তুমি বেরিয়েছো। আমি তো ভেবেছি এতক্ষণে পৌঁছে গেছো। আরে তিলু আপা যে, কেমন আছেন এখন? আমি ভালো আছি রতন, কিন্তু তোমাকে তো ভালো মনে হচ্ছে না। তোমার হাতে লাল লাল ওগুলো কি? ও, এগুলো আর বলবেন না তিলু আপা। কাল রাতে চিংড়ি মাছ খেয়েছিলাম, তারপর থেকে আমার এই অবস্থা। 2 হাত ভর্তি এই গোটাগুলো উঠেছে। আর কোনোদিনও চিংড়ি মাছ খাবো না বাবা। আচ্ছা বাবা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপা, আজকে আসি তবে। আচ্ছা ঠিক আছে। কে? কি হাসি ওখানে? কে? আমার কথা তো নিশ্চয়ই এতদিন জেনে গেছিস। শুনলাম তুই নাকি আমাকে বিশ্বাস করিস না। ও তুমি? তুমি তাহলে সত্যি? হ্যাঁ, আমি সত্যি। আমি শেওড়া গাছের দানু। সবাই আমাকে ভেট দিচ্ছে, এবার তোর পালা। এবার তুই ভেট দিবি, বুঝলি? আমি? আমি কি ভেট দেবো? তুই খাওয়াবি মাছ, ইলিশ মাছের ভর্তা করে খাওয়াবি, কেমন? ইলিশ মাছের ভর্তা? কিন্তু কিন্তু কি রে, জানটা খোয়াতে চাস নাকি? সম্পদের সর্বনাশ চাস? দেব নাকি তোর সবকিছু তছনছ করে? না না, আমি দেবো, আমি ভেট দেবো। এই তো বুদ্ধিমতী মেয়ে। আরে, এদিক থেকে তো দানুর গলায় শোনা যাচ্ছিল। এখানে তো কেউ নেই দেখছি। তাহলে তাহলে কি সত্যি? আরে আরে, এটা কি? আরে তিলু আপা যে, এবার আপনার ভেট দেবার পালা এলো বুঝি? শেওড়া গাছের দানু এবার ভর্তা ভেট খেতে চেয়েছে নাকি? তা কিসের ভর্তা এটা শুনি? এটা ইলিশ মাছের ভর্তা। শেষ পর্যন্ত আপনিও তাহলে বিশ্বাস করতে বাধ্য হলেন। যাক, সবাই মিলে এভাবে ভেট দিলে সেই দানকে একসময় পরাস্ত করা যাবে। তান্ত্রিক বাবা তাই বলেছেন। আচ্ছা,
তাই নাকি? সেই তান্ত্রিককে কোথায় পাওয়া যাবে? তান্ত্রিক বাবা তো সাধনা করতে চন্দননগরে গিয়েছেন। এখানে ভেদ দেওয়ার কাজ শেষ হলেই উনি ফিরে আসবেন। দানকে পরাস্ত করতে উনার সাহায্য প্রয়োজন আমাদের। আচ্ছা বেশ, কাল দুপুরে আমার বাড়ি এসো রতন। ভাবছি কাছের কিছু লোককে একটু রেঁধে বেড়ে খাওয়াই। আচ্ছা তিলু আপা, আপনার হাতের রান্না বলে কথা, অবশ্যই আসব। এখন আমি আসি তাহলে, কেমন? আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা রতন, ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। রতন, রতন, এইদিকে এসো তো। বলো তিলু আপা। এখানে ভর্তা আছে, ভর্তাগুলো তোমার হাত দিয়ে এক মুঠো করে সবাইকে দাও তো। হাত দিয়ে? আমি হাত দিয়ে দিতে পারবো না আপা, আমি বরং চামচ দিয়ে দেই। হাত দিয়ে দিলে পরিমাণে সঠিক হবে, তুমি হাত দিয়ে দাও। কিন্তু আপা। হাত দিয়ে দিতে কোনো অসুবিধা আছে নাকি রতন? তোমার হাতে তো দেখছি গোটা উঠেছে। চিংড়ি মাছ খেয়েছিলে নাকি রতন? হ্যাঁ, না মানে আপা, এমন কিছুই তো খাইনি। আজিজ চাচা, তোমার বাড়িতে কাল কি চিংড়ি মাছ রান্না হয়েছিল নাকি? না তো মা, কাল তো শাক চচ্চড়ি আর ডাল রান্না করা হয়েছিল। তোমার বাড়িতে চিংড়ি মাছ রান্না না হলেও তোমার ছেলে ঠিকই চিংড়ি মাছ খেয়েছে। কি রতন, কাল ইলিশ ভর্তা কেমন লেগেছিল? ওতে আমি চিংড়িও মিশিয়েছিলাম, আর সেটা খেয়েই তোমার হাতে গোটা উঠেছে, তাই না? না মানে। তোমার জামার একটা বোতামও কিন্তু দেখা যাচ্ছে না, সেটা কোথায় জানো? সেটা আমার কাছে। আপা, তুমি? মানে তুমি? তিলু, তুমি কি কইতাছ? আমরা তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যাঁ তিলু, তুমি কি বলছো সব বুঝিয়ে বলো আমাদের, বুঝিয়ে বলো তাড়াতাড়ি। বলছি, এই রতনই শেওড়া গাছের দানব। রতন সেদিন আমার বাড়ির কাছে দানব সেজে ভেটের কথা বলতে এসেছিল। আমাকে দরজা খুলে বেরোতে দেখে সে তাড়াতাড়ি পালিয়ে যায়, আর সেখানে আমি রতনের জামার এই বোতামটা খুঁজে পাই। আরে তাই তো, রতনের জামাই তো এই রঙেরই বোতাম। এবং একটা বোতাম সেখানে নেই। আসে আসে, রতনের হাতে কিছু লাল লাল গোটা উঠেছে। রতন চিংড়ি মাছ খেলেই গোটা গুঁড়ো হয়। আর রতনের জামার বোতামগুলো আমি আগেই খেয়াল করেছিলাম। মাটিতে বোতামটা পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়েছিল। আমি শেওড়া গাছের দানুর জন্য ইলিশ ভর্তা করেছিলাম, আর সেই ইলিশ ভর্তায় সামান্য চিংড়িও মিশিয়ে দিয়েছিলাম। আর রতন সেই ভর্তা খেয়েছে, তাই ওর হাতে এমন লাল গোটা উঠেছে। কি রতন, তিলু যা কইতাছে সব সত্যি? তুমি তাইলে এতদিন দানো সাইজা ভয় দেখাইছিলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তিলু আপা যা বলেছে সত্যি বলেছে। ঝড়ে আমাদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। ফসল বিক্রির টাকাগুলো দিয়ে ব্যবসা করার কথা ছিল, সেটাও তো আর করা হলো না। একদিন আমার বন্ধু পল্টুর পিড়াপিড়িতে আমি কুমোরটুলির তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক বাবা, আমারে বন্ধু আপনার কাছে এসেছে। ও এসব কিছুই বিশ্বাস করে না। আপনি তাকে আজকে এমন কিছু দেখান যাতে সে এসব বিশ্বাস করতে বাধ্য হয়। কি রে ছোড়া, কত বয়স হলো তো, তুই যে এসব বিশ্বাস করিস না? তোর বিশ্বাস অবিশ্বাসের বাইরেও অনেক কিছু আছে রে। আপনারা সবাই বুজরুক, আর আপনার বুজরুকি আপনি করুন। এসব বুজরুকি আমি বিশ্বাস করি না। কি এবারও কি বিশ্বাস হচ্ছে না নাকি? এ তো অবিশ্বাস্য ব্যাপার। দিনে দুপুরে ভূত। ও মা গো, এ আমি কি দেখছি গো?
এ আমি কি দেখছি? পল্টু, ওই দেখ, তোর তান্ত্রিক বাবার ভূত ভয় পেয়ে পালিয়ে গেল। বেটা কাকে না কাকে জানি ভূত বানিয়ে এনেছিল। বেটা তান্ত্রিক, আজকে আজকে তোকে আমি। দাঁড়া পল্টু, কি তান্ত্রিক বাবা, এমন ধোঁকাবাজির ব্যবসা কতদিন ধরে চালাচ্ছ শুনি? আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও, তোমরা যা বলবে আমি তাই করব, আমাকে ছেড়ে দাও। যা বলবো তাই করবে? আচ্ছা, ঠিক আছে। এরপর আমি আর তান্ত্রিক আর পল্টু মিলে শেওড়া গাছের দানুর নাটক সাজাই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তান্ত্রিক জহির ভাইয়ের বাড়ি আসে। আমি দানু সেজে ভেট দিতে বলি। লোকদের কাছ থেকে নানান জিনিসপত্র ভেট নিয়ে সেগুলো বিক্রি করে দেই। তান্ত্রিক আর পল্টু সেগুলো বিক্রির কাজ করে। তান্ত্রিক বাবার কাজ ভয়ঙ্কর আওয়াজ করার, বিভিন্ন যন্ত্র ছিল তার কাছে। আমরা তারই একটা ব্যবহার করে দানুর স্বরে কথা বলি। কিন্তু তিলু আপার হাতে ইলিশ মাছের ভর্তা খেতে চাওয়াতেই এমন বিপদ হলো আমাদের। তুই তুই এই কাজ করে আমার মান সম্মান সব নষ্ট করে দিলি রতন, সব নষ্ট করে দিলি। তোমার আর কিছু বলার আছে রতন? আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আর পল্টু আপনাদেরকে যেভাবেই হোক ক্ষতিপূরণ দিয়ে দেব। তান্ত্রিকও আমাদের সাথে কাজ করবে, আমাদেরকে একটা সুযোগ দিন। পল্টু আর তান্ত্রিক এখন গ্রামে নেই, ওরা এলেই আমরা কাজ শুরু করে দেব। ঠিক আছে, ওরা যেহেতু মানুষ আর আমাদের গ্রামেরই ছেলে, তাহলে ওদের একটা সুযোগ দেই, কি বলো সবাই? তবে ক্ষতিপূরণ না দিতে পারলে কিন্তু তখন শাস্তি হবে। কি সবাই রাজি? হ্যাঁ হ্যাঁ, সেটাই সবচাইতে ভালো হইব। তাহলে তাই হোক। না, কেউ নেই, এই সুযোগে যাই কাজটা সেরে ফেলি। তোরা কেমন আছিস রে? দিনে তো তোদের দেখতেই আসতে পারি না। আমার শাশুড়ি আর স্বামী জানতে পারলে আমাকে আস্ত রাখবে না, তাই তো তোদের সাথে দেখা করতে রাতে লুকিয়ে আসতে হয়। একটু পানি খেয়ে নে তোরা। দিনে তো তোদের যত্ন নিতে পারি না। তোরা কি সুন্দর হয়ে উঠেছিস রে। এখন থাক তোরা, আমি এখন যাই, পরে আবার আসবো। আর একটু পরে দুধের পিঠা বানানো হয়ে যাবে। সবাই আজ গরম গরম পিঠা খাবে। মা নিশ্চয়ই পিঠা পেলে খুব খুশি হবে। বৌমা, বৌমা, আসছি মা। সীমা বলুন। বেলা তো কত হয়ে গেল, রান্না বান্নার ব্যবস্থা কি? বলি আজ কি তুমি নাস্তা করাবে না নাকি? হ্যাঁ মা, আমি তো পিঠা বানিয়েছি, আর একটু পরেই হয়ে যাবে। পিঠা? সকালে আবার কেউ পিঠা খায় নাকি? এসব বাদ দিয়ে আমরা যা প্রতিদিন খাই তাই বানাও দেখি। ফরিদ কাজে যাবে, এসব পিঠা খেয়ে কি যেতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে মা। আর আমার জন্য একটু গরম পানি দিয়ে যেও তো, পায়ে খুব ব্যথা করছে। এখন পা ডুবিয়ে বসে থাকবো। হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও জলদি। এই তো মা, এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা, কোথায় গেলে? আমায় ডেকেছিলেন? আমার গামছাটা কোথায় গেল? জলদি তেলের শিশিটা নিয়ে এসো, আমাকে বের হতে হবে, জলদি তৈরি হতে হবে, দেরি করা যাবে না। অন্তত নাস্তাটা করে তো বের হন। নাস্তা করারও সময় নেই, জলদি বের হতে হবে। বেশিক্ষণ লাগবে না তো, নাস্তাটা করেই বের হন না। ঠিক আছে যাও,
জলদি নাস্তা নিয়ে এসো, দেরি করো না যেন। দেরি হয়ে গেলে আমির আলীকে আর পাবো না। না না, দেরি হবে না, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আনছি। আমি আজকে দুধের পিঠা করেছি, একটু এনে দেব, খাবেন কি? না 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 না, আমার এসব খাওয়ার সময় নেই। আর কি সব পিঠা বানাতে যে যাও, সংসারের এই অবস্থা, এর মধ্যে শুধু শুধু দুধ চিনি নষ্ট করা। একটু সামলে চলো, বুঝলে, একটু সামলে চলো। আরে টিপু, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। তা বাজার করতে এসেছিস নাকি? হ্যাঁ রে, ওই আর কি, কিছু বাজার করলাম। আর এখন তো শীতের সবজি বীজ বোনার সময় হয়ে এলো, তাই কিছু শাকসবজির বীজ কিনতে এসেছি আর কি। আরে তাই তো, সবজির বীজ বোনার সময় তো এখনই। তা কি কি সবজির বীজ কিনলি রে? এই যে লাল শাক, লাউ, টমেটো, এসবই। নিজেরাও খাবো, আবার বিক্রিও করব। বাহ বাহ, ভালো বুদ্ধি তো। এতে বিক্রি করে আয়ও হবে, আবার নিজেরাও খাওয়া যাবে। তা শীতের সবজি বিক্রিতে আয় কেমন হয়? বেশ ভালো আয় হয়, আমাদের গ্রামের অনেকেই তো সবজি বিক্রি করে বেশ ভালো আয় করছে। তাই নাকি? জানতাম না তো। হ্যাঁ, ওই যে উত্তরগড়ের কামাল ভাই, 1 বছর আগে তার খাবার কেনার পর্যন্ত টাকা ছিল না, এখন সে একটা গরু পর্যন্ত কিনে ফেলেছে। তাই নাকি? তবে আর বলছি কি, সবজির ব্যবসা বেশ ভালো লাভজনক ব্যবসা, শুধু ঠিক মতো চাষের পদ্ধতি জানতে হবে। আমি বেশ ভালোই জানি কিভাবে চাষ করতে হয়। তোর কথা শুনে আমারও ইচ্ছে করছে সবজি চাষে নেমে পড়ি। সারা বছর নিজেরা তাজা সবজি খাবো, আর সবজি বিক্রিও করব। হ্যাঁ, শুরু করতে পারিস, তোর লাভই হবে। তা তুই হাটে কি শুধু বাজার করতে এসেছিস? না রে, শুধু বাজার না, আমি এসেছি একটা ছাগল কিনতে। ভাবছি ছাগল পালন শুরু করি। সময় মতো একটা ছাগল বিক্রি করতে পারলেই অনেক পয়সা। হ্যাঁ, এটাও ভালো বুদ্ধি, তবে দিনকাল এখন ভালো না। ছাগল ঠিক মতো পাহারার ব্যবস্থা করিস, তা না হলে চুরি হয়ে যাবে। হ্যাঁ রে, আমি ঠিক খেয়াল রাখবো। আমি আসি রে, আবার দেরি হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। বাহ, বুদ্ধি তো ভালোই। সবজি চাষের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কই গো, কোথায় তোমরা? দেখে যাও কি এনেছি। দেখো কি এনেছি। আরে বাহ, ছাগলটা তো বেশ হয়েছে। হ্যাঁ মা, পালার জন্য নিয়ে আসলাম। এটা পেলে বেশ আয় রোজগার হবে। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তা দাঁড়িয়ে আছো কেন বৌমা? যাও না, ছাগলটার জন্য জলদি খাবার নিয়ে এসো। হ্যাঁ, জলদি যাও, ছাগলটার জন্য খাবার আর পানি নিয়ে এসো। সবকিছু তোমাকে বলে দিতে হয় নাকি? নিজে থেকে কিছু করতে পারো না তুমি? এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি খাবার আনতে যাচ্ছি। দেখেছো কি দারুণ ছাগল? বেশ ভালো দামে ছাগলটা পেয়ে গেছি গো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তবে এখন দিনকাল ভালো না, ছাগলটা যে কখন চুরি হয়ে যায়, ভালো করে পাহারা দেওয়া প্রয়োজন। ওসব নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি তোমার কাজ করো। আপনি শুয়ে পড়েছেন যে, ছাগলটাকে পাহারা দেবার ব্যবস্থা করলেন না? আহ, থামো তো। ও ছাগল চুরি হবে না। আমাদের গ্রামে কি কোনো চোর আছে নাকি? বেশি বুঝতে যেও না তো তুমি। চোর নেই ঠিক আছে, কিন্তু কার মনে কি আছে তা কি বলা যায় নাকি? হয়তো আপনার পরিচিত কেউই চুরি করলো। কি সব বাজে কথা, অমন কেউ নেই, থাকলে আমি বুঝতে পারতাম। বক বক বন্ধ করে ঘুমাও তো, বেশি বুঝতে যেও না। এ কি হলো? আবার কত বড় ক্ষতি হয়ে গেল, ছাগলটি চুরি হয়ে গেল। না জানি কার চোখ লাগলো, এই ছাগলটাই চুরি করা লাগলো। আমি কত কষ্ট করে টাকা ঋণ করে ছাগলটি কিনেছিলাম। ভেবেছিলাম ছাগলটির দুধ বিক্রি করে কিছুদিন পর ঋণ শোধ করে দিতে পারবো। এখন আমি কি করব? আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না,
দেখবেন একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। আর কি উপায় হবে? ঋণের টাকাগুলো গেল সব, কয়দিন পরেই ফেরত দিতে আসবে। না দিতে পারলে কত কথা শুনতে হবে কে জানে। আমি তো বলেছিলামই পাহারা দেবার ব্যবস্থা করতে। কার মনে কি আছে সে তো বলা যায় না, হয়তো আশপাশের কেউই। তুমি কি বলতে যাচ্ছ? তোমার কথা শুনিনি তাই চুরি হয়েছে, তাই না? না তা না, আমি তো কেবল। বক বক বন্ধ করে ছেলেটার জন্য পানি নিয়ে আসো। দেখছো না ছেলেটার দুশ্চিন্তায় চেহারাটা কেমন শুকিয়ে গেছে। আমি এক্ষুনি পানি আনছি মা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? কিছু লাগবে মা? হ্যাঁ, কি করছিলে? এই তো মা, কাঁথা সেলাই করছিলাম। এইসব কাঁথা কাপড় সেলাই করে কি হবে? কাজের কাজ কিছু করেছো সকাল থেকে? বেলা কত হলো দেখেছো? উঠোন বাড়ি ঝাড়ু দেবে কখন শুনি? আমি এক্ষুনি ঝাড়ু দিচ্ছি মা। হ্যাঁ তাই দাও, এতদিন হলো সংসারে এসেছো, এখনো কাজ কিচ্ছুটি শেখোনি বৌমা। সবকিছু এখনো বলে দিতে হয়? আমি এক্ষুনি যাচ্ছি মা। ওই রানী মেয়েটার বাচ্চা হবে তো, তাই ওর জন্য। রানীর বাচ্চা হবে তার জন্য তুমি কাঁথা সেলাই করে দিচ্ছিলে? বাহ, ঘরের কাজের খবর নেই, পরের কাজ ধরে টানাটানি। মা, ওদের যে কেউ নেই কাঁথা সেলাই করে দেবে, তাই ভাবছিলাম কাঁথাটা আমি সেলাই করে দিই। বাহ বাবা বাহ, না চাইতেই কাঁথা সেলাই করে দিচ্ছ, আর চাইলে না জানি কি করতে। এতই যখন গুণবতী, তো নিজের ঘরের কাজগুলো সময় মতো শেষ করতে পারো না কেন? হ্যাঁ আমি আমি এক্ষুনি উঠোন ঝাড়ু দিচ্ছি মা। হ্যাঁ তাই দাও, ঘর তোর সব ভাগার হয়ে আছে, আর উনি পরোপকারী এসেছেন, অন্যের জন্যে কাঁথা সেলাই করে বেড়াচ্ছেন। জব্দ সব। ফরিদ, ফরিদ, বাড়ি আছো? জি, উনি তো বাড়িতে নেই। বাড়ি নেই তো কোথায় গিয়েছে? আজ এতগুলো দিন হলো টাকাগুলো নিল, ফেরত দেওয়ার কোনো নাম গন্ধই নেই। বলি টাকা কি গাছে ধরে নাকি? আপনি বসুন, উনি এক্ষুনি চলে আসবেন, কথা বলে যাবেন। ওসব বসা টসার সময় নেই আমার, আমি যাচ্ছি। ফরিদকে বলবেন টাকার ব্যবস্থা করে রাখতে, আমি এসে নিয়ে যাব। জি আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আমির আলী এসেছিল নাকি? টাকার জন্য বকাবকি করে গেছে, তাই না? আপনি কিভাবে বুঝলেন? আরে আমি অনেক আগে এসেছিলাম, আমির আলীকে দেখে আর বাড়িতে ঢুকিনি, লুকিয়েছিলাম। আমাকে দেখলেই টাকার জন্য চেপে ধরবে। আপনি ওনার কাছ থেকে টাকা নিয়েছিলেন? কেন নিয়েছিলেন? আরে এই আমির আলীর কাছ থেকে টাকা নিয়েই তো ছাগল কিনলাম। টাকা না দিতে পারলেও তো ছাগলটা দিয়ে দেওয়া যেত, এখন তো সেটাও যাবে না। এখন তার টাকাগুলো কি করে দেবেন? ছাগলটাও তো চুরি হয়ে গেল। তুমি তো আবার খুব বসে যেতে বলেছিলে আমার সাথে কথা বলার জন্য। বসলে আজ আমাকে ধরে কিমা বানিয়ে ফেলতো, বুঝলে? না মানে, আমি ভাবছিলাম কি বাড়ি বই এসেছেন তাই। থাক হয়েছে, আমি আছি আমার চিন্তায়, কিভাবে এর খপ্পর থেকে বাঁচা যায় তাই ভাবছি। এখন কি করবেন? কিভাবে টাকা ফেরত দেবেন কিছু ভেবেছেন? দেখি, একটা উপায় তো বের হবেই। তুমি জলদি আমাকে কিছু খেতে দাও, খেয়েই বের হতে হবে। আবার কখন আমির আলী এসে হানা দেয় কে জানে। আপনি হাত মুখ ধুয়ে বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, দেরি করো না। বুঝলে মা, ভাবছি এবার আর কোনো পশু পাখির কিংবা হাঁস মুরগির চাষ করব না, এবার অন্য কিছু নিয়ে মাঠে নামবো গো। তাই নাকি রে বাবা? তা কি ভেবেছিস? কি নিয়ে কাজ করবি? এবার সবজি ব্যবসা শুরু করব গো। হাঁস মুরগি গরু ছাগল তো সবাই নিয়ে যেতে পারবে, সবজি গাছ তো আর তুলে নিয়ে যেতে পারবে না, তাই না? কি বলো মা? হ্যাঁ তা তো ঠিকই, তা কি সবজির ব্যবসা করবি কিছু ভেবেছিস? আমি বলি কি? তুমি থামো তো, তোমাকে কে কথা বলতে বলেছে? না বুঝে শুধু কথা বলবে। সবজির ব্যবসার তুমি কি বোঝো? কি রে সালমা,
এত বেলা হয়ে গেল এখনো উঠোন ঝাড়ু দিচ্ছিস? তা আলিয়া আপা কোথায়? মা তো ঘরেই আছেন কাকি, যান আপনি গিয়ে বসুন। কি রহিমা নাকি? গলা শুনেই বুঝেছি তুই এসেছিস। হ্যাঁ আপা, আপনাদেরই দেখতে এলাম। সালমা, আমায় একটু পানি খাওয়া তো। শুধু পানি নিয়ে এসো না, সাথে একটু পানও দিও এদিকে। তোমাকে তো আবার সব বলে দিতে হয়। আমি এক্ষুনি পান আনছি কাকি। কি ব্যাপার আপা, আপনাদের উঠোনে এখনো ঝাড়ু দেওয়া হয়নি? ঘরও গোছানো হয়েছে নাকি তাও হয়নি? আর বলিস না, বউটা কাজকর্মে এত কুড়েমি ঢিলেমি করে, জন্মের অলস। আমার ফরিদের কপালটাই খারাপ। কিন্তু সালমাকে তো দেখি ঘরের সব কাজই করে। এইটুকুনি একটা ঘর, তার আবার কাজই বা কি? আমাদের সময় আমরা কত কাজ করতাম, আর এখনকার বউয়েরা এক গ্লাস পানি ঢেলেও খেতে চায় না। না আপা, আপনি যাই বলুন, সালমা কিন্তু বড্ড ভালো মেয়ে। আর ভালো, মিনমিনে চুপচাপ থাকে। আমার ফরিদের কপালটাই খারাপ। কত ভালো মেয়ে ছিল, আর কপালে ছুটল কিনা এটা। না আছে রূপ, আর না আছে কোনো গুণ। আপা, আপনাদের বাড়ি আসার সময় আজ একটা মজার জিনিস দেখে এলাম। তাই নাকি? তা কি দেখে এলি? আপনাদের বাড়ির পেছনে খুব সুন্দর একটা সবজি ক্ষেত দেখলাম। কি সুন্দর তাজা তাজা সবজি ফলেছে। সেরেছে, কাকিমা আবার টের পেয়ে গেল নাকি? টের পেয়ে বলে দিলেই তো সব ঝামেলা হয়ে যাবে। তাই নাকি? কই, আমি তো কখনো দেখিনি। আপনি তো আপা ঘর থেকেই বের হন না, দেখবেন কি করে? তা ঠিক, অন্যদের মতো পাড়া বেরিয়ে গল্প করার অভ্যেস আমার নেই। ঘরে থাকতেই পছন্দ করি। তা সবজি ক্ষেতটা কার জানতে পারলি? না, ওইদিকে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারলো না। তাই ভাবলাম আপনাদেরই জিজ্ঞেস করি। ভেবেছিলাম আপনাদেরই ক্ষেত। আমাদের ক্ষেত? না রে, সেই কপাল কি আমাদের আছে? আমাদের ঘরে এত কাজের মানুষ কোথায়? বউটা তো দুটো হাড়ি ঠেলেই কাত। ছেলেটা দিনরাত কষ্ট করে, এর মধ্যে আবার সবজি ক্ষেত করবে কে? তাহলে কার ক্ষেত হবে কে জানে। তবে সুন্দর সবজি ফলেছে। শাক সবজি লাউ দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখে বোঝা যায় গাছগুলোর অনেক যত্ন নেওয়া হয়। আমাদের ঘরে তো তেমন কেউ নেই যে সুন্দর করে সবজি ক্ষেত করবে। কারো বৌসিয়ে মনে হয় করেছে। মানুষের বৌসিয়েরা কত গুণী হয়, আর আমার ছেলের কপালে জুটলো কি নাই অকেছো বউ। একেই বলে কপাল খারাপ। কই গো তোমরা? মা, সালমা, এদিকে এসো। দেখো কি নিয়ে এসেছি। এতদিন করতাম যাতা ব্যবসা, এবার একেবারে সবজি ব্যবসা। এবার সবজি ফলাবো, নিজেরাও খাবো, বাজারেও বিক্রি করব। সবজি ব্যবসায় নাকি অনেক লাভ। তাই নাকি? তুই সবজির ব্যবসা করবি? কিন্তু বাবা, তুই কি পারবি? কেন পারবো না? এ আর কি এমন কঠিন কাজ? একটু আলো পানি আর সার পেলেই তো হয়। তারপরেও আরো কিছু কাজ থাকে, তাহলে সবজি খুব সুন্দর আর সতেজ হয়। এই যেমন, তুমি সবজির কি বোঝো? মেয়ে ছেলের কাজ সবজি রান্না করা, ফলানো না। যাও, আবার খাবার দাও, খেয়েই কাজে বের হতে হবে, বুঝলে? আরে তুমি এখানে? খেটে খুটে কাজ করছেন, হয়তো বাড়িতেও যাবেন না, তাই আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বাহ, খুব ভালো করেছো। আর এই যে এটা, এটা কি? এটা আমার নিজের হাতে বানানো সার, গাছের জন্য খুব ভালো। এটা মাটিতে ছেটালে খুব ভালো ফল পাবেন। সার? তুমি সার বানিয়েছো? তুমি সারের কি বোঝো? আমি বিভিন্ন জৈব পদার্থ মিশিয়ে সারটি তৈরি করেছি। আসলেই আপনার গাছের খুব উপকার হবে, আপনি ব্যবহার করেই দেখুন না। মেয়ে ছেলে সবজি গাছের কি বোঝে? হ্যাঁ, সার বানিয়ে বসে আছে। যাও যাও যাও, বাড়ি যাও। এসব ফালতু সার দিয়ে গাছের 12টা বাজাতে পারবো না আমি। যাও। আমার কি হবে গো? সব সবজি গাছ মরে গেল, এখন আমি ঋণ শোধ করব কি করে? আমির আলী আমাকে ছিঁড়ে ফেলবে। ফরিদ, ফরিদ, আছো নাকি ফরিদ?
ফরিদ, এই রে, আমির আলী এসেছে আবার। এবার আমাকে ধরবে রে। ফরিদ, আমার টাকাগুলো দাও, অনেকদিন হয়ে গেছে। না মানে মানে মনে হয় আজও টাকা পাবো না, অনেক দিন হয়ে গেল। ফরিদ, আজ টাকা না পেলে কিন্তু আমি। দাঁড়ান, এই যে আপনার টাকা। দেখুন সব টাকা ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকই তো আছে, আমি যাই তাহলে। সালমা, তুমি টাকা কোথায় পেলে? আমি আপনাদের কিছুই জানাইনি। মা, বাড়ির পেছনে সবজি ক্ষেতটা আমারই। আমি লুকিয়ে সবজি বিক্রি করে টাকাগুলো জমিয়েছি। কি বলছোটা কি বৌমা? হ্যাঁ মা, সবজি ফলানোর কাজটা বেশ ভালোই পারি আমি। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমি বুঝতে পারিনি, অনেক ভাবে তোমাকে ছোট করেছি সালমা, আমাকে মাফ করে দাও। আমিও বুঝতে পারিনি বৌমা, আমায় মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভুল ভেবেছি। সিসি মা, আপনি মাফ চাচ্ছেন কেন? ভুল তো হতেই পারে। এখন চলুন, আজ আমি আমার সবজি খেতে সবজি দিয়ে খাবার রান্না করেছি। চলুন না, সবাই খাবেন, চলুন।